নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। শব্দের বেগের পরিবর্তন। শব্দ প্রতি সেকেন্ডে যতটুক পথ অতিক্রম করে তাকে আমরা শব্দের বেগ বলে থাকি। শব্দের বেগ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মাধ্যমের প্রকৃতি। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে বায়ু, পানি এবং লোহাতে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। যেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড, পানিতে 1450 মিটার পার সেকেন্ড আর লোহায় 5130 মিটার পার সেকেন্ড। সুতরাং দেখা যাচ্ছে যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার চাইতে বেশি এবং লোহায় সবচাইতে বেশি। তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা বাড়ার সাথে সাথে বায়ুতে শব্দের বেগও বৃদ্ধি পায়, যার ফলে শীতকালের চাইতে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি। আর্দ্রতা। আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়ে ভিজা বায়ুতে শব্দের বেগ বেশি। শ্রাব্যতার সীমা ও এদের ব্যবহার। আমরা জানি কম্পন ছাড়া কোনো শব্দ সৃষ্টি হয় না। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 20 বারের চেয়ে কম কাঁপে তাহলে আমরা সেই শব্দ শুনতে পাবো না। একইভাবে সেই বস্তুটি যদি প্রতি সেকেন্ডে 20,000 বারের চাইতেও বেশি কাঁপে তাহলেও আমরা সেই শব্দ শুনতে পাবো না। সুতরাং আমাদের কানে যে শব্দ শোনা যায় তার সীমা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে, যাকে আমরা শ্রাব্যতার পাল্লা বা অডিবল রেঞ্জ বলে থাকি। 20 হার্জের নিচে কোনো শব্দ হলে আমরা সেই শব্দ শুনতে পাবো না, যাকে বলে থাকে শব্দতর কম্পন। একইভাবে 20,000 হার্জের বেশি হলেও আমরা সেই শব্দ শুনতে পাবো না, যাকে বলে শব্দোত্তর কম্পাঙ্ক। শব্দোত্তর কম্পাঙ্ক সাধারণ মানুষ শুনতে না পেলেও কুকুর, বাদুড় ইত্যাদি প্রাণীরা শুনতে পায়। শব্দোত্তর শব্দের প্রয়োগ ও ব্যবহার। কিভাবে শব্দোত্তর শব্দ ব্যবহার করে সমুদ্রের ও কূপের গভীরতা নির্ণয় করা যায় তা আমরা পূর্বে দেখে এসেছি। রোগ নির্ণয়। এক্স-রের মাধ্যমে যেমন দেহের অভ্যন্তরীণ ছবি তোলা যায়, ঠিক তেমনি শব্দোত্তর শব্দের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ রোগ নির্ণয় করা যায়। এই প্রক্রিয়ার নাম আল্ট্রাসনোগ্রাফি। এই পদ্ধতিতে দেহের অভ্যন্তরে শব্দোত্তর শব্দ প্রেরণ করা হয় এবং সেই শব্দকে আলোক শক্তিতে রূপান্তরিত করে টিভির স্ক্রিনে প্রদর্শন করা হয়। চিকিৎসা ক্ষেত্রে দাঁতের স্কেলিং কিংবা পাথর তোলা কিংবা কিডনির পাথর ভাঙার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্বন্ধীয় কাজগুলো শব্দোত্তর শব্দের মাধ্যমে করা হয়। কাপড়ের ময়লা পরিষ্কার করা। আজকাল ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড়ের ময়লা পরিষ্কার করা হয়। ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট কিংবা সাবানের গুঁড়ো দিয়ে ওয়াশিং মেশিন স্টার্ট করে দিলে সেখানে শব্দোত্তর শব্দ প্রয়োগের মাধ্যমে কাপড়ের ময়লা পরিষ্কার করা যায়। শব্দোত্তর শব্দ কাপড়ের ময়লাকে টেনে বের করে নিয়ে আসে। অন্যান্য ধাতব পাতে সূক্ষ্মতম ফাটল নির্ণয়ে কিংবা সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্র পরিষ্কারের ক্ষেত্রে শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়। এছাড়াও ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংসের ক্ষেত্রেও শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। শব্দোত্তর কম্পাঙ্কের ব্যবহার। আমরা আগে জেনে এসেছি 20 হার্জের নিচে
যে কোনো শব্দকে আমরা শব্দতর কম্পাঙ্কের শব্দ বলে থাকি। এই শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু বিশেষ কিছু জন্তু তা শুনতে পায়। এরকম একটি জন্তুর নাম হচ্ছে হাতি। হাতি শব্দতর কম্পাঙ্কের শব্দ দ্বারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। শব্দতর কম্পাঙ্ক ব্যবহার করে ভূমিকম্প এবং পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় এবং প্রবল ঝাঁকুনির মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো। এখানে একটি গাণিতিক সমস্যার উদাহরণ দেওয়া আছে। সমস্যাটি হলো, নদীর এক পারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল। ওই শব্দ নদীর অপর পার থেকে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। ওই সময়ে বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে নদীটির প্রশস্ততা কত? এখানে শব্দের বেগ দেয়া আছে v সমান 340 মিটার পার সেকেন্ড। সময় বলা আছে 1.5 সেকেন্ড। সুতরাং সময়টি সমান 1.5 সেকেন্ড। নদীর প্রশস্ততাকে আমরা যদি d ধরি, তাহলে প্রশস্ততা d সমান ওয়াট, যা আমাদের নির্ণয় করতে হবে। ধরে যাক নদীর প্রশস্ততা d। সুতরাং আমরা পাই, বা যেটা আমরা জানি, 2d সমান v ইন্টু t। অতএব d ইকুয়াল vt ডিভাইড বাই 2। v এর মান আমরা জানি 340 মিটার পার সেকেন্ড, t এর মান 1.5 সেকেন্ড, এদের মাঝখানে গুণ ডিভাইড বাই 2 সমান 255 মিটার। এটি নির্ণয় নদীর প্রশস্ততা। 7.10 সুরযুক্ত শব্দ বা তার বৈশিষ্ট্য। কম্পনের ফলে যা উৎপন্ন হয় এবং যা আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি যোগায় তাকে আমরা শব্দ বলে থাকি। কিন্তু সুরযুক্ত শব্দ হচ্ছে সেই সমস্ত শব্দ যা শ্রবণের উপযোগী বা শুনতে ভালো লাগে এই ধরনের শব্দ। তার মানে হচ্ছে যে সমস্ত শব্দ আমাদের কানে প্রবেশ করে শ্রুতি মধুর, অর্থাৎ শোনার জন্য খুব ভালো লাগে বা শুনতে ভালো লাগে, এই ধরনের শব্দ ক্রিয়েট করে থাকে, সেই সমস্ত শব্দকে আলহামদুলিল্লাহ আমরা সুরযুক্ত শব্দ বলে থাকি। রিকশার টায়ার পাঞ্চার হয়ে গেলে যে সাউন্ড উৎপন্ন হয় সেটা কখনো একটি সুরযুক্ত শব্দ হতে পারে না। সুতরাং গিটার, বেহালা, বাঁশের বাঁশি বা বিভিন্ন ধরনের মিউজিক ছন্দের যে শব্দগুলি রয়েছে সেগুলোকে আমরা বিজ্ঞানের ভাষায় সুরযুক্ত শব্দ বলে থাকি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে প্রাবল্য বা তীব্রতা বা ইন্টেন্সিটি যেটাকে বলা হয়, দ্বিতীয়টি হচ্ছে পিচ বা তীক্ষ্ণতা, এবং পরেরটি হচ্ছে কোয়ালিটি, গুণ বা জাতি। আমরা ইনশাআল্লাহ প্রথমে দেখব হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। তীব্রতা বলতে আমরা কি বুঝি? যেমন একটি গাড়ি খুব বেগ নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলি যে তীব্র বেগ নিয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে সাউন্ডের ক্ষেত্রেও আমাকে এমন কিছু চিন্তা করতে হবে, অর্থাৎ যে একটা শব্দ কতটুক জোরে যাচ্ছে, কতটুক স্পিডে যাচ্ছে, এই টেন্ডেন্সিগুলি আলহামদুলিল্লাহ প্রাবল্য বা তীব্রতা দ্বারা বোঝায়। অর্থাৎ যে দেখা যাচ্ছে যে শব্দ বিস্তারের অভিমুখে, অর্থাৎ শব্দ যে দিক থেকে বিস্তার লাভ করে, অর্থাৎ হাই ইন্টেন্সিটি যেখানে হয়, সেখানে যদি আমি কোনো একটা যাওয়ার জন্য, সাউন্ড যাওয়ার জন্য কোনো পথ রাখি, তাহলে কিন্তু সাউন্ড সে পথ দিয়ে যাবে। সে পথ দিয়ে যাওয়ার সময় তার প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শব্দ চলে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার ভ্যালুকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শব্দের তীব্রতা বলে থাকি। শব্দের তীব্রতার একক হচ্ছে W মিটার ইনভার্স 2। ধরে নেই এটা হচ্ছে আমার একটা সার্কুলার পথ, যে পথ থেকে আলহামদুলিল্লাহ শব্দ পাস করছে। এখান থেকে শব্দ আমরা দেখতে পাচ্ছি এই পথে প্রবেশ করছে। এই যে শব্দের যে সার্কুলার একটা পথ রয়েছে, এই পথটা কিন্তু হচ্ছে একটি বৃত্তাকার পথ। তার মানে এই পথটা আমি বড় দেখছি, তার মানে হচ্ছে এই পথের একটি ক্ষেত্রফল আছে এবং কিছু সময় ধরে এখান থেকে সাউন্ড পাস করতেছে। এই টোটাল বৃত্তাকার পথের
একক ক্ষেত্রফল থেকে অর্থাৎ 1 মিটার স্কয়ার জায়গা থেকে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ পাস করবে, প্রবাহিত হবে, সেই পরিমাণ শব্দকে আমরা শব্দের তীব্রতা বা প্রাবল্য বলে থাকি। আমি আবারও বলছি, ধরে নেই যে এই এতটুক এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার এরিয়া। তাহলে এর ভেতর থেকে 1 সেকেন্ডে কি পরিমাণ সাউন্ড পাস করবে, অর্থাৎ একক ক্ষেত্রফল থেকে একক সেকেন্ডে বা একক সময়ে প্রবাহিত শব্দের পরিমাণকে আলহামদুলিল্লাহ আমরা শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি বলে থাকি। তীক্ষ্ণতা সুরযুক্ত শব্দের যে ক্যারেক্টার বা ধর্মের জন্য ওই শব্দের যেখানে আমরা চড়া সুর অর্থাৎ লাইক দিস খুবই তীক্ষ্ণ সুর, আবার কোথাও খাদের সুর অর্থাৎ সাউন্ড একদম স্লোলি মোশনে যাচ্ছে, এই ধরনের ক্যারেক্টারকে আমরা পার্থক্য করতে পারি, সাউন্ডের এই ধরনের ধর্মকে আমরা পৃথক করতে পারি, যার দ্বারা মূলত সেটি হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ। তার মানে অনেক সময় দেখা যায় না যে খুব জোরে একটা বাচ্চা চিৎকার করছে, কানে এসে খুব জোরে লাগে, মনে হয় যে প্রচুর তীক্ষ্ণ স্বরটা, আবার দেখা যায় কেউ আস্তে আস্তে কথা বলছে, কানে এসে তার তেমন একটা ইফেক্ট পড়ে না, তাহলে দেখা যায় যে তার খাদের যে সুরটা রয়েছে সেটা হচ্ছে অনেক কম। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি বা তীক্ষ্ণতার উপর, তীব্রতার উপর, কম্পাঙ্কের উপর নির্ভর করে। যেমন অনেক সময় আমরা দেখি যে মেয়েদের বা বাচ্চাদের সাউন্ড অনেক তীক্ষ্ণ হয় পুরুষদের তুলনায়। কেন? কারণ হচ্ছে তাদের ভোকাল কর্ড যেটা থাকে স্বরতন্ত্রী, এখানে পুরুষের তুলনায় পর্দার সংখ্যা বেশি থাকে। এটার কারণে সাউন্ডের যে বাতাসটা বেরোয় তার কম্পন সংখ্যা বেড়ে যায়, কম্পন বাড়ে, এর কারণে দেখা যায় যে তীক্ষ্ণতা বেড়ে যায়। তাহলে যে পার্থক্যের কারণে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের কারণে আমরা এই সমস্ত সাউন্ডের কোথাও তীক্ষ্ণ, কোথাও তীক্ষ্ণতাহীন বা খাদের সুর আমরা আলাদা করতে পারি, তাদেরকে আলহামদুলিল্লাহ তীক্ষ্ণতা বলে থাকি। যদি এটা একটি সাউন্ড ওয়েভ হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাউন্ডের ম্যাক্সিমাম পিক পয়েন্ট, এবং এই অঞ্চলটাতে এই শব্দের, এই সুরযুক্ত শব্দের সুর সবচাইতে বেশি তীক্ষ্ণ হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ এখানে খাদের সুর, অর্থাৎ একদম স্লো, অর্থাৎ অনেক সময় সাউন্ড শোনা যাবে না। কিন্তু আমরা এখান থেকে যত নিচে নামবো, অর্থাৎ এই পয়েন্টসটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কিন্তু উপরের তুলনায় সাউন্ডের ফ্রিকোয়েন্সি কম, অর্থাৎ যেটাকে আমরা বলতে চাই বা বলতে পারি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে এই অঞ্চলে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হচ্ছে এর তুলনায় কম হবে। এভাবেই কিন্তু আমরা মূলত আলহামদুলিল্লাহ তীক্ষ্ণতা বৈশিষ্ট্যের উপর বেস করে সাউন্ডের ফ্রিকোয়েন্সি রিলেটেড যে পার্থক্য, অর্থাৎ কোথাও তীক্ষ্ণ কোথাও কম তীক্ষ্ণ, এটা ইনশাআল্লাহ পার্থক্য বের করতে পারি। আমরা এখানে দুটি ভিন্ন উৎস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সাউন্ড বক্স এবং অন্যটি হচ্ছে একটি মাইক। শর্ত হচ্ছে এই সাউন্ড বক্স এবং মাইক দুটি ভিন্ন উৎস, কিন্তু এর প্রাবল্য এবং তীক্ষ্ণতা, অর্থাৎ এখান থেকে যে শব্দ বের হচ্ছে তার প্রাবল্য এবং তীক্ষ্ণতা দুইটারই সমান, অর্থাৎ সেম ইন্টেন্সিটি এবং সেম পিচ নিয়ে সাউন্ড এমিট হচ্ছে। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে এটি একটি সাউন্ড বক্স থেকে আসা সাউন্ড, এটি একটি মাইক থেকে আসা সাউন্ড? যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সুরযুক্ত শব্দ একই প্রাবল্য বা তীক্ষ্ণতা বিশিষ্ট হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে পৃথক করতে পারি, অর্থাৎ তাদের উৎস ডিফারেন্স, যে বৈশিষ্ট্যের কারণে আমরা এটা পৃথক করতে পারি, আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে গুণ। শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন এর কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। কারণগুলো নিম্নে তুলে ধরা হলো। মাইকের অবাধ ব্যবহার। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচার চালানোর জন্য আমরা মাইক ব্যবহার করে থাকি। এই মাইকের উচ্চ শব্দ শব্দ দূষণের কারণ। ঢোলের শব্দ, বোমাবাজি, পটকা ফোটানোর আওয়াজ। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ঢোল বাজানো হয়, বোমাবাজি ফোটানো হয়
এবং পটকা ফোটানো হয়, যা শব্দ দূষণের কারণ। কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ। বিভিন্ন কলকারখানার উচ্চ শব্দ এবং রাস্তাঘাটে যানবাহনের হর্নের আওয়াজ শব্দ দূষণের কারণ। উচ্চ ভলিউমে চালিত টেপ রেকর্ডার ও টেলিভিশনের শব্দ। আমরা বিভিন্ন সময় বিনোদনের জন্য টেপ রেকর্ডার বা টেলিভিশন ব্যবহার করে থাকি। উচ্চ শব্দে টেপ রেকর্ডার বা টেলিভিশন বাজানো হলে তা শব্দ দূষণ করে। পুরনো গাড়ির ইঞ্জিনের শব্দ। কিছু কিছু পুরনো গাড়ি আছে যেগুলো বিকট শব্দ সৃষ্টি করে। এই শব্দ আমাদের শব্দ দূষণের কারণ। উড়োজাহাজ ও জঙ্গি বিমানের তীব্র শব্দ। বিভিন্ন উড়োজাহাজ ও জঙ্গি বিমান উচ্চ শব্দ সৃষ্টি করে থাকে, যা শব্দ দূষণের অন্যতম কারণ। ফলাফল। শব্দ দূষণের মারাত্মক কিছু ফলাফল রয়েছে যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে। শব্দ দূষণ রক্তচাপ বৃদ্ধি করে, ক্ষুধামন্দা সৃষ্টি করে, বমি বমি ভাব, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জটিল রোগ এবং অনিদ্রাজনিত বিভিন্ন অসুস্থতার প্রধান কারণ। ক্লান্তি ও অবসাদগ্রস্ত হয়ে পড়া, কর্মক্ষমতা হ্রাস কিংবা স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি শব্দ দূষণের কিছু মারাত্মক প্রভাব। হঠাৎ তীব্র শব্দ মানুষের শ্রবণ শক্তি নষ্ট করতে পারে, যার ফলে কোনো মানুষ খুব সহজে বধির হয়ে যেতে পারে।